25 মে সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন চেরিটি স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ করেছে সরকার। রাজধানীতে আইএস সদস্যের 2 জন আটক। খালেদা জিয়ার দুর্নীতির 2 মামলার পরবর্তী শুনানি 18 জুন। কারণ উপস্থিতি নেয় সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ। কারিগরি ত্রুটির কারণে আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে দেরিতে শুরু লেনদেন, বিনিয়োগকারীদের ক্ষোভ। দাবদাহে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আইলায় ক্ষতিগ্রস্ত 1000 কিলোমিটার বাঁধ মেরামত হয়নি 6 বছরেও শঙ্কিত নদী তীরের মানুষ। অবশেষে আলোচিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেছে সরকার। 2-1 দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একের পর এক লেখক ও ব্লগারদের হত্যা করে আলোচনায় আসে সংগঠনটি। 2013-তে গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও ব্লগার রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে আলোচনায় আসে আনসারুল্লাহ বাংলা টিম। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিজিৎ রায়, মার্চে ওয়াশিকুর রহমান, মেতে অনন্ত বিজয় দাসকে হত্যার দায় স্বীকার করে আল কায়েদার অনুসারী এই জঙ্গি গোষ্ঠী। সম্প্রতি 10 ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় আনসারুল্লাহ। এ অবস্থায় গেল সপ্তাহে আনসারুল্লাহ বাংলাকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পুলিশ। রোববার অনুমোদন পায় সেই প্রস্তাব। এ নিয়ে দেশের 6টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ হলো। শিকড়ের পরে শিকড় যেগুলি ছিল সেগুলি মাঝে মাঝে এখন তাদের আত্মপ্রকাশ করার প্রচেষ্টা নিচ্ছিল। সেই জন্যই আমরা আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা অফিসিয়ালি করিয়ে দিয়েছি। এটা আমি আজকে সাইন করে দিয়েছি, কাজেই এটা গেজেট হয়ে যাবে, গেজেটে চলে যাবে। জঙ্গি কার্যক্রম ঠেকাতে সরকারের জিরো টলারেন্স নীতির কথা আবারও জানান প্রতিমন্ত্রী। যারাই এই ধরনের জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত হবে তাদের সবাইকে আমরা এই ধরনের নিষিদ্ধ করব। এগুলো যেটাই আসবে সেটাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। 2005-এ 63 জেলায় সিরিজ বোমা হামলার পর জেএমবি, হুজি সহ 4টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। 2009-এ নিষিদ্ধ হয় হিজবুত তাহরির। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিচয় গোপন করে অবৈধভাবে বসবাস এবং পোশাক খাতকে অস্থিতিশীল করার অভিযোগে গাজীপুরের শ্রীপুর থেকে খালেদ মেহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ। খালেদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসএ এর সদস্য। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা জানান পুলিশ সুপার হারুনুর রশিদ। তিনি জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সক্রিয় কর্মী খালেদ মেহমুদ 2014 সাল থেকে শ্রীপুরে একটি পোশাক কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করে আসছেন। তিনি পাকিস্তানের বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পুলিশ সুপার আরও জানিয়েছেন, খালেদকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করবেন তারা। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক উগ্রপন্থী সংগঠন আইএসের সদস্য সন্দেহে আমিনুল ইসলাম বেগ ও সাকিব বিন কামাল নামের 2 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বেলা 11টায় এই বিষয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছিল। তাদের একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক প্রধান। সম্প্রতি তারা আইএসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে 20 জন যুবক সংগ্রহ করে আইএসের হয়ে যুদ্ধ করতে ইরাকে পাঠানোর চেষ্টা করছিল তারা। দেশেও তাদের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানান ডিএমপির এই মুখপাত্র। এসব বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র জনাব মনিরুল ইসলাম। জনাব মনিরুল ইসলাম, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেছে সরকার। 2-1 দিনের মধ্যে জন্য গেজেট প্রকাশ হবে। নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কি এটি বৈধ বা অনুমোদিত সংগঠন ছিল? একটি সংগঠন আসলে কিভাবে বৈধ থাকে বা কিভাবে কেন তাকে নিষিদ্ধ করতে হয়, প্রক্রিয়াটি যদি একটু আমাদেরকে বলতেন জনাব মনিরুল ইসলাম। ধন্যবাদ। আসলে এই নিষিদ্ধ করার আগে বা গেজেট নোটিফিকেশনের আগেও এই সংগঠনটি আসলে সিদ্ধ ছিল এটি বলা ঠিক হবে না। আসলে আনসারুল্লাহ বাংলা টিম সেই অর্থে, অর্থাৎ সংগঠন বলতে যেভাবে আমরা এতদিন বুঝে এসছি, যে ধরনের একটা সাংগঠনিক কাঠামো থাকে, আনসারুল্লাহ বাংলা টিমের ঠিক ওই ধরনের সাংগঠনিক কাঠামো নাই। এটি মূলত আল কায়দার অনুসরণে তারা খুবই লুজলি স্ট্রাকচার্ড একটা সংগঠন, অর্থাৎ সেই ক্ষেত্রে এদের কোনো সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো নেই। এরা মূলত একটি ব্লগে আনসারুল্লাহ বাংলা টিম নামে
নামে একটা ব্লগ ছিল, ওই ব্লগের লেখালেখির মাধ্যমেই এরা একভাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে যেহেতু এদের কোনো সুনির্দিষ্ট নাম ছিল না, যেহেতু আনসারুল্লাহ বাংলা টিম নামক ব্লগে এরা লিখতো, সেই হিসেবে এদেরকে আনসারুল্লাহ বাংলা টিম মিডিয়া এবং আমাদের কল্যাণে এটি পরিচিত হয়ে যায়। তারাও নিজেদেরকে আনসারুল্লাহ বাংলা টিম নামে পরিচয় দিতে থাকে। তো এরা যে কার্যক্রমগুলো করছিল, আমরা যদি দেখি যে সিদ্ধ অসিদ্ধর বিষয়টি যেটি আসে, যেহেতু তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, এমনিতেই তাদের এই কার্যক্রমের কোনো বৈধতা আগেও ছিল না এই নিষিদ্ধ করার আগে। তবে আমাদের বর্তমান সরকারের আগের মেয়াদে 2009 সালে যে অ্যান্টি টেরোরিজম ল হয়, সেখানে প্রথমে লয়ে কিন্তু বলা ছিল যে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, সেই সমস্ত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের সদস্য হলে তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা গ্রহণ করা যাবে। কিন্তু পরবর্তীকালে আইনটি সংশোধিত হয়ে 2013 সালে এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের বা সন্ত্রাসী কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে কি বোঝাবে, টেররিস্ট অ্যাক্টিভিটিস, সেটার বিস্তারিত সংজ্ঞা দেওয়া আছে। তো সেই ডেফিনেশন এবং ব্যাখ্যায় আসলে নিষিদ্ধ হতেই হবে এরকম কোনো কথা নাই। অর্থাৎ যারা এই কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার আছে টেররিস্ট অ্যাক্টিভিটিসের, এই সংজ্ঞায় যারা পড়বে তারাই তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তো সেই ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার আগেও তারা যে ধরনের কার্যক্রম পরিচালিত করেছে সেটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় এই আইনে মামলা রুজু হয়েছে। জনাব মনিরুল ইসলাম, আইএস এর সদস্য সন্দেহে, তবে এটি নিষিদ্ধ হওয়ার কারণে এইটার আইনগত, জি, নিষিদ্ধ হওয়ার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে হয়তো আরো আমরা কিছু সুবিধা পাবো। তো সেই কারণেই আমরা নিষিদ্ধ ঘোষণা করার জন্য সুপারিশ করেছিলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটির অনুমোদন দিয়েছে। আইএস এর সদস্যদের জনাব আমিনুল ইসলাম বেগ ও জনাব সাকিব বিন কামাল নামের দুজনকে আটক করেছে পুলিশ। সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে আছে কিনা, নাকি তারা শুধুই সন্দেহভাজন? দেখুন, শুধুমাত্র সন্দেহভাজন হিসেবে আমরা তাদের গ্রেপ্তার করেছি, বিষয়টি সেরকম নয়। আর গ্রেপ্তারটাও হঠাৎ নয়। আমরা দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি যে এই দেশ থেকে কেউ কেউ সেই কথিত আইএস এ মানে যোগ দেওয়ার জন্য এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এবং তার অংশ হিসাবে গত বছরও বেশ কিছু সংখ্যক আমরা ধরেছি, এবারও কেউ কেউ ধরা পড়েছে। তো ওই ধারাবাহিকতায় কিন্তু এদের নাম মূলত বেরিয়ে আসে, এবং আমিনুল ইসলাম বেগ যাকে সমন্বয়ক বলা হয়েছে, এর বেশ কিছু এর সম্পর্কে আগেই আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল, এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা বেশ কিছু ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছি, যেগুলো দিয়ে মানে শুধুমাত্র সন্দেহভাজন নেই, সেগুলো দিয়ে মানে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা খুবই সহজ যে সে আইএস এর এখানে সমন্বয়ক হিসেবে কাজ করত। জনাব মনিরুল ইসলাম, আজকে পাকিস্তানের একজন গোয়েন্দা সন্দেহে একজনকে আটক করা হয়েছে, গাজীপুর পুলিশ তাকে আটক করেছে। এবং আরেকটি খবর হচ্ছে যে গাজীপুর থেকে পুলিশ রিকুইজিশন করা একটি লেগুনাতে করে কিছু আসামি নিয়ে আসছিল, তারপর একটি ট্রাক চাপায়, সেখানে ঘটনাস্থলেই 6 জন নিহত হয়। দুটি বিষয়ে যদি আপনি একটু পর্যবেক্ষণ বলতেন। আমরা অনেকদিন ধরে বলছিলাম যে পুলিশের পর্যাপ্ত প্রিজন ভ্যানের অভাব রয়েছে, এবং সেখানে মানে অত্যন্ত হাই প্রোফাইল যারা আসামি রয়েছে তাদের একজন পালিয়েও গিয়েছেন, 3 জন পালিয়ে গেছেন, একজনকে ধরা হয়েছে, আরেকজন এখনো রয়েছে, তারপরও তার কোনো উন্নতি হয়নি। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি যদি একটু বলতেন যে পাকিস্তানি গোয়েন্দা এবং গাজীপুরের যে প্রিজন ভ্যানে, যেটি আসলে প্রিজন ভ্যান নয় অ্যাকচুয়ালি। আসলে গাজীপুর যেহেতু আমার জুরিসডিকশনের বাইরে, সেই হিসেবে আইএসআই সদস্য গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে আমার বোধহয় মন্তব্য করা সমীচীন হবে না। আর ওভারঅল পরিবহন সম্পর্কে আমি যেটা বলতে পারি, পুলিশের প্রিজন ভ্যান সহ মানে পরিবহনের সংকট রয়েছে। প্রিজন ভ্যান বর্তমান সরকার কিছু কিছু দিয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়, কারণ আসামির সংখ্যা বাড়ছে, থানার সংখ্যা বাড়ছে, মামলার সংখ্যা বাড়ছে, অপরাধের সংখ্যাও বাড়ছে। তো সেই ক্ষেত্রে
আর আগে যেগুলো ছিল সেগুলো অনেকগুলোই পুরনো হয়ে প্রায় অকেজো হয়ে গিয়েছে, ফলে প্রিজন ব্যানের অপতুলতা রয়েছে, যে কারণে খুব ঝুঁকিপূর্ণ ভাবেই অনেক ক্ষেত্রে আসামি নেওয়া আনার কাজটি পুলিশকে করতে হয়, এবং অনেক সময় হাই প্রোফাইল আসামির ক্ষেত্রেও আমরা সেই ঝুঁকির ভিতর দিয়েই আসলে এই কাজটি করে থাকি। তবে আরো প্রিজন ব্যান সংগ্রহের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে, সেটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে হয়তো বা এই যে সীমাবদ্ধতা সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। জনাব মনিরুল ইসলাম, পহেলা বৈশাখে নারী লাঞ্ছনাকারীদেরকে গ্রেপ্তার করার জন্য আপনারা বা ধরিয়ে দেওয়ার জন্য আপনারা পুরস্কার ঘোষণা করেছিলেন। সর্বশেষ আমরা যে দেখেছি যে মেয়েটিকে রাতের বেলা উঠিয়ে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হলো, তাদের গ্রেপ্তার করার ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে কি কোনো অগ্রগতি আছে কিনা? পহেলা বৈশাখে নারী লাঞ্ছনাকারীদের পরে যে আদিবাসী মেয়েটি ধর্ষিত হলো, তার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অগ্রগতি আছে কিনা তাদের আসামিদের ধরার ক্ষেত্রে? তরুণী ধর্ষিত হওয়ার ঘটনায় যে মামলাটি হয়েছে সেই মামলার আসামিদের আমরা শনাক্ত করার কাজটি করছি। তো সেই ক্ষেত্রে তরুণীকে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে আজকেও তাকে আসলে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে। পাশাপাশি ভিডিও ফুটেজ বা অন্যান্য তথ্যসূত্র আলামত মিলিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, এবং সেই সাথে আমরা আমাদের গ্রেপ্তারি অভিযান মানে সন্দেহভাজন যাদেরকে আমরা মনে করছি চিহ্নিত করেছি তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান সেটি চলমান রয়েছে। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি সেই ধর্ষক যারা রয়েছে, এই জঘন্য কাজ যারা করেছে তারা ধরা পড়বে। জনাব মনিরুল ইসলাম, আর পহেলা বৈশাখের যারা এই নারী উৎপীড়নকারী নির্যাতনকারী যারা আছেন তাদের ধরার ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা? তাদেরকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে পারিনি। সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছে যে ফুটেজগুলো ছিল সেগুলো আমরা বিশ্লেষণ করে কয়েকজনকে সন্দেহভাজন কয়েকজনকে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরও কারো কারোর সাথে কথা বলেছি, আমরা সেই হিসাবে চিহ্নিত করেছিলাম, কিন্তু তাদের নাম পরিচয় সেটি আমরা শনাক্ত করতে না পারার কারণে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আর সেটি আমরা নিজেরা চেষ্টা করছিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই ছবিগুলো নিয়ে গোপনে তাদেরকে দেখিয়ে ছাত্রছাত্রীদের কিংবা কর্মচারী যারা থাকে তাদেরকে দেখিয়ে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছি। তবে সেভাবে কোনো পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা তথ্য আহ্বান করেছিলাম যে তাদের নাম পরিচয় সম্পর্কে যদি কারো কিছু জানা থাকে উৎপীড়িত নির্যাতনকারীদের, সেটি আমাদেরকে অনুগ্রহপূর্বক জানানোর জন্য, কিন্তু সেরকম রেসপন্স না পাওয়ায় আর আমাদের নিজেদের প্রচেষ্টাও সফল না হওয়ার কারণেই মূলত আমরা গত কয়েকদিন আগে পুরস্কার ঘোষণা করেছি। আমরা মনে করছি যে হয়তো আপনি আমি নাও চিনতে পারি এদেরকে, কিন্তু যাদের প্রতিবেশী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেছেন বা করে কিংবা যেখানে তারা কাজ করে তাদেরকে যারা অর্থাৎ তাদের যারা পরিচিত তারা যে কেউ ছবি দেখে বলবে। তো সেটি আমরা মনে করছি হয়তোবা পুরস্কারের আশায় কিংবা নাগরিক দায়িত্ব বোধ থেকে তারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন এবং তাদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা নিজেরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য। জনাব মনিরুল ইসলাম, আমরা সেই তরুণীর কাছে জেনেছি, ধর্ষিত তরুণী যিনি বৃহস্পতিবার ধর্ষিত হয়েছিলেন, তার কাছ থেকে জেনেছি যে তিনি প্রথমে উত্তরা থানায় গিয়েছিলেন, উত্তরা থানা তাকে বলেছেন যে এটি তাদের জুরিসডিকশনের বাইরে। তারপর তিনি খিলক্ষেত থানায় গিয়েছিলেন, খিলক্ষেত থানা বলেছে যে এটি তাদের জুরিসডিকশনের বাইরে। তারপর তিনি গুলশান থানায় গিয়েছেন, গুলশান থানা বলেছে আচ্ছা, মানে খুবই মানবিক আচরণ করেছে। গুলশান থানা তাকে অকুস্থলে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে ভাটারা থানায় গিয়ে উনি মামলাটি করতে পারেন। এই যে পুলিশের মধ্যে যে মানবিক বোধ, মানবিক বিবেচনা আমরা উত্তরা এবং খিলক্ষেত থানার ক্ষেত্রে যেগুলি আমরা দেখতে পারলাম, আপনারা সেই বিষয়গুলো আমলে নেন কিনা এবং তাদেরকে কোনো ধরনের পরামর্শ বা উপদেশ বা কোনো ধরনের দিয়ে থাকেন কিনা? অবশ্যই আমরা প্রতিনিয়তই করি পুলিশকে, আমাদের যারা আন্ডার কমান্ড আছে থানা যেগুলো, বিশেষ করে ফোকাল পয়েন্ট যেহেতু থানার যারা কর্মকর্তা কর্মচারী অর্থাৎ পুলিশ সদস্য থাকে তাদেরকে প্রতিনিয়তই আমরা ব্রিফিং দেই এবং এই যে মানবিক আচরণ, সেনসিটিভ আচরণ, তারপর জেন্ডার সেনসিটিভ আচরণ সেগুলো করার জন্য তাদেরকে আমরা সবসময় কাউন্সেলিং করে থাকি। তারপরও কোথাও হয়তো তাদের ভিতরে সেই তারা এই
কাউন্সিলিং এ কাজ হয়, যেটা গুলশান তার প্রমাণ। এখানে যে কোনো একটা থানায় গেলেই, অর্থাৎ সেই থানায় গেলে নিয়ম অনুসারে তারাই আসলে বিষয়টি জিডিভুক্ত করে সে সংশ্লিষ্ট থানায় সেটি পাঠিয়ে দিয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দিতে পারত, কিন্তু তারা সেটি করেনি। ফলে তাদেরকে এই ধরনের ক্ষেত্রে আমরা তাদেরকে ভৎসনা করি, ক্ষেত্র বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি, এবং যারা এই ধরনের মানবিক কাজ অর্থাৎ গুলশান থানা যেটি করেছে সেই ধরনের কাজকে দৃষ্টান্ত হিসাবে দেখিয়ে অন্যদেরকে ওই একই ধরনের কাজ করার জন্য সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি। এই বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা এক্ষেত্রেও সেই ব্যবস্থায় গ্রহণ করেছি। জনাব মনিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি 30 সেকেন্ড পর।